পরিচিত লোক, একজনকে বসিয়ে তো আসাই যেত। আরে বাবা, সবসময় কি আর লোক দিয়ে কাজ হয়? আরে ওই ওই কই যাস তুই? ওই ওই খালা গেছে সে আমাকে তো তোমার অনেক কিছু। আর আমি যে অ্যাডভোকেট সেটা জেনেই তো তুমি আমাকে বিয়ে করেছো না? এমন ভাবে অ্যাডভোকেট বলছো যে জানো তুমি একবারে এই দেশের মন্ত্রী এমপি। শোনো, আমারও চাকরি ভালো লাগে না, তোমার যেমন ভালো লাগে না ব্যবসা, আমারও চাকরি ভালো লাগে না। আমার ছেলের এখানে একটা ব্যবসা ধরে দাও। স্ট্যাটাস পজিশন ফলো করবে, এই ধরনের কথা বলবে না, কোনো কিছু ছেলেমেয়ের উপরে চাপাই দেবে না। শোনো, আমরা বাবা না, আমরা যেটা ভালো মনে করি যুগ পরিবর্তিত হচ্ছে। একটা ছেলে এমএ পাস করেছে ইউনিভার্সিটি থেকে, সে তার নিজের জীবনে সিদ্ধান্ত নিজে নিতে পারে, অতএব তার উপরেই আমি ছেড়ে দাও। সে যা খুশি তাই করুক, আমার কোনো আপত্তি নেই। এমএ পাস করা ছেলে নিজের লাইফের ডিসিশন নিজে নেবে। কথা কম তোমার। আচ্ছা ঠিক আছে, ছেলে যেটা ভালো মনে হবে সেটাই হবে। তুমি যাও না, এখন রাত্রে খাবো না, এখন চা খাওয়ার মুখ নাই, আমি শুয়ে পড়লাম। টিভি দেখবে না কিন্তু? না, টিভি দেখবো না। ওকে ওকে, চলো। আমি আসতেছি, মশাই লাগবো। কি রে মা, এসা তুই এভাবে কাঁদছিস কেন? জামাই কি তোর গায়ে হাত তুলেছে? না মা। তাহলে তাহলে তুই এভাবে কাঁদছিস কেন মা? তোর শাশুড়ি কি কিছু হয়েছে? না মা, আমার শাশুড়ি তো গ্রামে থাকে, ওনার কিছু হয়নি। তাহলে কাঁদছিস কেন? তোমাদের জামাই আমাকে দিয়ে আসতে পারবে না। ও, এটা আর নতুন কি? আমাদের বাড়িতে আসার কথা শুনলেই তো তোর জামাই শরীরে ফোসকা পড়ে যায়। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। মা, তুমি কি নিজে আমাকে নিতে আসবে? আমি নিতে আসবো কেন? আমি দেখি অন্য কাউকে পাঠাতে পারে কি না। এই জন্যই মা তোকে বলি যে স্বামীকে সবসময় টাইটের মধ্যে রাখবি, তাহলে তোকে নিয়ে আসার কথা আর না করতেই পারতো না। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে হার্ট করতে পারি না। সেই জন্যই তো তোকে নিয়ে এত চিন্তা করি মা। তুই যদি একটু বুদ্ধিমতী হতি তাহলে তোকে নিয়ে আমাকে এত টেনশন করতে হতো না। হয়েছে, এখন একটু কান্না থামা তো মা, লক্ষ্মী মা, কান্না থামা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনার সঙ্গে বহুদিন পর দেখা তো হয় না। আসুন বাবা। শুনলাম আপনি নাকি ভাড়া দিয়ে টাকা পয়সা দিচ্ছেন ব্যবসা করার জন্য, সত্য না মিথ্যা? এই শহরের কোনো বাড়িওয়ালা কি ভাড়াটিয়াদের টাকা দেয়? আমিও তো সে কথাই বলি, কিন্তু সেদিন দুটো ছেলে আসলো, বললো ব্যবসা করবে, টাকা দিচ্ছেন আপনি। ও, বুঝতে পারছি। ছেলে দুটো দীর্ঘদিন ধরে আমার বাড়িতে ভাড়া থাকে। ছেলে দুটো খুবই ভালো, আমারে খুব সম্মান করে। এই শহরে ওদের আপনজন বলে কেউ নাই, তাই কিছু টাকা দিয়ে হেল্প করলাম, যদি একটা কিছু করতে পারে। তাহলে ভালো, নিশ্চিন্ত হলাম। মানুষকে হেল্প করা অনেক মহত্বের কাজ। না না, কার ভাগ্যে কি আছে সেটা তো কেউ বলতে পারে না, সেটা উপরওয়ালাই জানে। রাজা ফকির হতেও বেশি দিন সময় লাগে না। এটা অবশ্য মন্দ বলেননি। হ্যাঁ, শুধু নিজের ছেলেটারই মানুষ করতে পারলাম না, এটাই আমার জীবনে খুব কষ্ট। কেন, আপনার ছেলে তো বেশ ভালো, আদব কায়দা জানে, আমাকে দেখলে সালাম দেয়। সালাম আদর কায়দা দিয়ে তো আর জীবন চলে না। এত বড় হয়েছে, লেখাপড়াও শেষ করছে, এটা কিছু করা দরকার। এখনো ছেলে মানুষ, সময় তো পড়ে আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। হ্যাঁ, চিন্তা করি সেই সময় যে কবে আসবে। বাদ দেন, আমি তো পাওয়া যাবেন নাকি? যাবো, তারপরে দেখা বলবো। কি ব্যাপার রিপন? আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে। বাহ, তোমার ব্যবসা ভালো চলছে শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, কালকে ওই যে আন্টি ফোন করে বললো যে তোর বোনকে গিয়ে একটু নিয়ে আয়, তাই আসলাম। যাক, ভালোই হয়েছে। দুদিন পর পর শ্বশুর বাড়িতে বউকে নিয়ে যেতে কার ভালো লাগে? যাক, এইবার অন্তত বাঁচা গেল। দোলা ভাই, চুপচাপ বসে আছেন, কিছু বলতেছেন না যে? না না, মানে তোমার ওই
কি বলে মানে খুব ভালো কাজ করেছো, মানে তুমি নিতে এসছো, মানে তুমি জানোই তো ভালো করে যে মানে আমি আসলে ঠিক মতো সময় দিতে পারি না। এই জন্যই তো আন্টি আমার পাঠাইছে আপনার পানি নেওয়ার জন্য। আচ্ছা রিপন, আমার ব্যাগটা নিয়ে গাড়িতে তুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুলা ভাই তাহলে আমি আসি, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, সমস্ত কিছু রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, বের করে জাস্ট গরম করে নেবে। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর ঘরের দরজা জানলা সব ভালো করে লক করে রাখবে। ইদানিং কিন্তু খুবই চোরের উপদ্রব হয়েছে। আমার ঘরে চোর আসবে না। এতটা শিওর হয়ে কি করে বলছো? কখন কি ঘটে যায় কিছুই তো বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি দরজা জানালা সবকিছু বন্ধ করে বসে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসো। লোকমান, ও লোকমান, পিছন তো আবার কে ডাকে? কি চিনতে পারতাছ না? আপনারা চিনবো না কেন? তো এরম দৌড়াদৌড়ি কইরা কই যাইতাছ? উঠে যাচ্ছি। কোটে কোটে আবার আজকে আবার কারে বাড়ি দিবা? বাড়ি দিব মানে? এই জন্য লোকে তোমার পাগল বলে। আরে বোকা, পাগল রে পাগল কইব না তো কি কইব? তোমাদের বাই বাই দ্বন্দ্ব, ব্যবসা বাড়ি গাড়ি কোনো কিছুই তোমারে দেয় নাই। আরে বেটা, ওইসব যদি থাকতো তাইলে কি আর আমি আজকে পাগল হইতাম? এসির ভিতরে থাইকা ঠান্ডা হাওয়া খাইতাম। জাগা, তোমার লগে আমি এত কথা কইতাছি কেন? হ্যাঁ, আমার কি কোনো সময়ের মূল্য নাই? অবশ্যই আপনার সময়ের মূল্য আছে। এই দিন তোমার সারারে এই লাঠি দিয়া তাড়া করছিলাম, লগে স্ত্রী থাকার কারণে কিছুই করতে পারি নাই। পাগল হইলেও তো আমি একজন মানুষ, তাই না? তা তো সত্যি। তোর সারের জন এই দিনটা মারতে পারি নাই, এই জন্য হাতটা বড় নিষ্পিস করতেছে রে। মানে? মানে হইল তোর সারের যখন মারতে পারি নাই, এই মাইটটা তরে দিয়াই আমার হাতটার একটু ঠিক কইরা ফেলায়। আমি কি দোষ করলাম রে ভাই? দুষ করলে কি আর মায়ের খাইতে হয়? হ্যাঁ, এমন কি কোনো কথা আছে তুমি তোমার সারের লেগে মায়ের খাইবা? এটা তো তোমার লেগে গর্বের বিষয়। আমার গর্বের প্রয়োজন নাই রে ভাই। হ্যাঁ, প্রয়োজন নাই, নাই, আমার কিন্তু প্রয়োজন আমার আছে। না, আমার আমার আছে। দাঁড়া। তুইও বালাইলি, তোর সারও বালাইলো। হ্যালো, আমি খুবই অবাক হয়ে গেলাম, তুমি বেরিয়েছো সেই সকালবেলা চলে গেলে, তারপর এতক্ষণও একটা ফোন করলে না। মানে কি, মানে আমি আমি একটা মানুষ যে আছি তার কোনো খেয়াল আছে তোমার? আমি না হয় কল দিতে ভুলে গেছি, তুমি তো আমাকে একটা কল দিতে পারতে। মাকে পেয়ে আমাকে ভুলেই গেছো না? তোমাকে যদি ভুলেই যেতাম তাহলে তো তোমার কল দেখে রিসিভ নাও করতে পারতাম, তাই না? আচ্ছা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো, মানে কেন? না, রেগে থাকবো কেন? আচ্ছা, তুমি যদি আমাকে মায়ের বাড়িতে না নিয়ে আসো তাহলে কি আমার মায়ের বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে? জি না, আমি কিন্তু একা একা রাস্তায় চলাফেরা করতে পারি। হ্যাঁ, ভালো তো, মানে একা একা পথ চলতে পারো, অনেক ভালো। শোনো, একা একা পথ চলতে পারলে ওই জীবনে আর হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে না। উফ, এই স্যারের মতো তোমার এই লেকচারগুলো এখন থামাও তো। আরে বাবা, আমি তো অ্যাডভোকেট বলে কথা। তোমার মতো অনেক উকিল কিন্তু হাইকোর্টের বটতলায় বসে থাকে। এই এই তুমি আমাকে ওইসব বটতলার উকিলের সাথে তুলনা করলে? সেটা আমি কখন করলাম? কিছু বললে নিজেকে অ্যাডভোকেট বলে কথা বাড়াতে থাকো। আচ্ছা বাদ দাও, ওই তুমি কি করছো এখন সেটা বলো। আমি কি করছি, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি। এই যে কথা ঘুরেছো, তাই না? হুম, ভয় পাইতো তোকে? আমি তো তোমার এখন বাড়ি দিয়ে যায়।
আপনার হৃদয়ে কোনো বিশ্বাস নাই রে ভাই। তুমি মিয়া আসলে খুব চালাক লোক, তোমার স্যারের মতো। জি না, আমি বোকা মানুষ। তোমার একটা কথা বইলা দিই শোনো, এই পৃথিবীতে একটা কঠিন পরীক্ষার নাম হইল গিয়া জীবন। আর এই পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন হইয়া থাকে। এর মধ্যে থেকে তুমি যদি কাউরে অন্ধের মতো বিশ্বাস করো, তাইলে জীবনের পরীক্ষায় মনে করো ফেল। আর ইমান উকিলের মতো যদি মানুষ এই পৃথিবীতে থাকে, তাহলে পৃথিবীটাই উল্টে যাবে। জি, সে আপনি বলতে পারেন। বলতে পারি মানে, আমি ইচ্ছা করলে এই লাঠি দিয়া পুরা পৃথিবীটারে 2 টুকরা করে দিতে পারি। ক্ষমতা এখন আপনার হাতে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। না 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 লোকমান, তুমি কথা কইও না। আমি কোনোদিন ক্ষমতার অপব্যবহার করি না, প্রয়োজনে এই লাঠিটা চালাই। স্যার, আমি আবার কবে থেকে স্যার হইলাম? স্যার তো সবারই বলা যায়, তাই না? ভয়ে আমারে তেল দেওয়া হইতাছে। আমারে তেল দিয়ে কোনো লাভ নাই। যার এগিয়া তেল দিলে লাভ হইব, হ্যাঁ এগিয়া দেও। কি যে একটা ব্যবসা গরম, দেখবি কারেন্ট চলে গেলেই না কেমন গরমটা আরো বেড়ে যায়, একটা ফোঁটা বাতাসও নাই। মা, আমরা নিত্য নতুন কলকারখানা তৈরি করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি। গাছ কেটে উজাড় করে দিচ্ছি বন, সেই কাঠ দিয়ে তৈরি করছি নিত্য নতুন আসবাবপত্র। গাছে যদি না থাকে তাহলে বাতাস আসবে কোথা থেকে? শোনেশা, সেই জন্য তোর আর আমার মতো সাধারণ মানুষরা দায়ী না। সমাজের এক শ্রেণীর মানুষ অসৎ টাকা উপার্জনের জন্য রাতের আধারে গিয়ে সমস্ত গাছ কেটে সাফা করে দিচ্ছে, সেই জন্যই তো এই অবস্থা। তো এই অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে গিয়ে তো দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মা। আচ্ছা মা, তুমি বলো, এভাবে কলকারখানা তৈরি হলে, গাছ কেটে ফেললে, একদিন তো আমাদের দেশটা মরুভূমি হয়ে যাবে। আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছর নিজেদের প্রয়োজনে অন্তত একটা করে গাছ লাগানো। সবারও তো ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো সময় নেই। এই জন্যই তো দেশের এই অবস্থা। তুমিই বলো মা, এভাবে কাঠ দিয়ে ইটের ভাটায় ইট না পুড়িয়ে যদি কয়লা দিয়ে পুরানো হতো, তাহলে প্রতি বছর এভাবে হাজার হাজার গাছ কাটা পড়তো না, আর প্রকৃতির ভারসাম্য রক্ষা পেত। ওরে বাবা, উকিলের সংসার করতে করতে তুই দেখছি একেবারে পুরা ওকালতি কথাবার্তা শিখে গেছিস। এই একটু একটু কথা বলি আর কি। মহিলা উকিল হয়ে গিয়েছিস না? আচ্ছা শোন, তোর জামাই কখনো কখনো তোর কাছে মিথ্যে কথা বলে না? আমরা ধরে ফেলি যে মিথ্যে বলছি। তোমার একটা প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর দিবা, বলো স্যার। এই যে তুমি আমারে স্যার স্যার ডাকছো, এখন তো আমারে খুব জ্ঞানী মানুষ মনে হইতাছে। সত্যি সত্যি আপনি অনেক বড় জ্ঞানী মানুষ। আরে আমি যদি জ্ঞানী মানুষ হই, তাহলে তোমার স্যার কি? হ্যাঁ, সে তো আপনি যা বলবেন তাই। আরে তোমার স্যার তো হইল গিয়া আস্ত একটা গাধা, মানে বলো। হ্যাঁ, এত বড় উকিল কি নুয়ে গেল? হ্যাঁ, তোমার স্যার কি নকল করে পাস করছে নাকি? অনেক পেশাল পারলাম, আমি এখন তাহলে যাই, আমার আবার একটা মিটিং আছে। আপনারও মিটিং? ওই মিয়া, তোমারও মিটিং থাকতে পারে, আমার মিটিং থাকতে পারে না? হ্যাঁ, আমি কি পাগল দেখে কি আমার কি কোনো প্যারা বেশি নাই? তা তো বটেই। তাইলে জিম মেরে বই তো আমি আইতাছি, লর বানা কইলাম, জিম মেরে বই তো। মা কাল তোমাকে আমাদের বাসায় যেতে বলেছে। কেন? তার বহু মেয়ে জামাইকে সে যেতে বলতেই পারে। বাইরে আমার বুঝি লজ্জা করে না? লজ্জা তো নারীর ভূষণ। এখন তোমার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা উল্টো। তার মানে তুমি বলতে চাচ্ছ ছেলেদের লজ্জা থাকতে নেই? অবশ্যই থাকবে, কিন্তু তুমি যেমনটা বলছো তেমনটা নয়। তাহলে ম্যাডাম কেমনটা থাকতে হবে?
আমাদের বাসায় যাওয়ার কথা সঙ্গে সঙ্গে তুমি যদি রাজি হয়ে যেতে তাহলে তো এতটা সমস্যার সৃষ্টি হতো না। তিনকিরি তোমার সাথে কথা বলাটাই মুশকিল হয়ে গেছে। আমাদের সম্পর্কটা যদি তোমার কাছে এতটাই মুশকিল মনে হয় তাহলে এখানে ইতি টানাই ভালো। শুধু শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে লাভ কি? তুমি এটা সত্যি আমাকে ভুল বুঝছো। সব ভালোবাসা সবাই পায় না, ঠিক তেমনি সব ফুলও পূজায় লাগে না। তুমি চাইলে এখানেই মনের কথা। সরি, আসলে তোমাকে এভাবে কথা বলাটা আমার ঠিক হয় কি? তুমি কি এখন রাগ করে থাকবে? রাগ করার মতো কথা বলে তো রাগ করতেই হয়। আচ্ছা, আমি কি তোমার সাথে একটু শেয়ার করতে পারবো? হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, ভাবি কেমন আছে রে? আর ভাবি কেমন আছে? তো ভাবি হচ্ছে তার বাপের বাড়ি। বাবার বাড়িতে? মানে ঠিক বুঝলাম না। আচ্ছা শোন তো, ভাবি এত ঘন ঘন বাবার বাড়িতে যাওয়া হয় কেন বলতো? আরে আমার শাশুড়ি আম্মা কয়েকদিন পর পর তার মেরে না দেখে থাকতে পারে না। বন্ধু, তোকে একটা কথা বলি, যদি তুই কিছু মনে না করিস। আরে মনে করবো কেন, বল তুই কি বলবি। না, বলছিলাম ভাবির এই ঘন ঘন বাড়িতে যাওয়াটা তোর জন্য যেন আবার কাল না হয়ে দাঁড়ায়। না রে, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, আমিও চাই আমার কথাটা যেন মিথ্যা হয়। আর মানুষের মন তো কখন পরিবর্তন হয় বলা তো যায় না। এই বেটা, ওই তুই মনোবিজ্ঞানী হইলে কবে থেকে?